আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম। আজকে 11 নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে 96 থেকে আমাদের সাজেশনস আলোচনা শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করি। প্রথমে 96 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে সবাই আমরা দেখি। এটা অ্যান্টোনিম জানতে চেয়েছে। দেখো, আমি যে ক্লাসগুলো পড়াচ্ছি বা যে সাজেশনস গুলো দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই সাজেশনস গুলো বারবার রিপিট করবে এবং আমি তোমাদেরকে লাইভ পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। তো তোমরা ক্লাস করো বটে, কিন্তু সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করো কম। ভিউ মোটামুটি যথেষ্ট, কিন্তু যা আছে চলে, কিন্তু তোমরা কমেন্ট কম করো। তো যদি একটু কমেন্ট করো তাহলে কিন্তু একটু বেশি অনুপ্রাণিত হই, বা কখন তোমাদের লাইভটা নেওয়া যায় একটু কমেন্ট করলে ভালো হয় না? একটু কমেন্ট করো যে এই সময় স্যার লাইভটা নিয়েন, তাহলে তোমাদের কাছ থেকে মতামতটা পাই এবং একটু ভালো হয় আর কি। এনিওয়ে, তো চলো আমাদের কথাটা বলি। কি বলেছে 96 নম্বর বাক্যটিতে বলেছে, আ ক্লোজ অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকোয়ার। অ্যাকোয়ার মানে কি জানো? অর্জন করা। কি করা? অর্জন করা। তো অ্যাকোয়ার এই শব্দটির চেয়েছে বিপরীত শব্দ। অপশনগুলো পড়ি। অবটেন মানে হচ্ছে অর্জন করা, এটা হচ্ছে সমার্থক শব্দ। রেলিনকুইশ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া। তো ছেড়ে দেওয়া মানে হচ্ছে, তাহলে এটাই তো বিপরীত হওয়া। অর্জন করা, অর্জন করার বিপরীত হচ্ছে ছেড়ে দেওয়া। তাহলে এই অবটেন মানে হচ্ছে এটা সমার্থক শব্দ, এটা হচ্ছে না। রিসিভ মানে গ্রহণ করা, মানে হচ্ছে যে অর্জন করা, একই কথা। গেট মানে পাওয়া, সেটাও কিন্তু অর্জন করা, সে একই কথা। সো আমাদের তিনটা হচ্ছে সিনোনিম, একটা হচ্ছে বিপরীত শব্দ, সেটা হচ্ছে রেলিনকুইশ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, লিভ করা। সো আশা করি তোমরা বিপরীত শব্দটা পেয়েছো। অ্যাকোয়ারের বিপরীত শব্দ কোনটি? 97, চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানানটি বের করো। আচ্ছা ফাইন, সঠিক বানানটি বের করো। তো সঠিক বানানটা দেখো, অ্যানাউন্সমেন্ট, এটা ভুল আছে। অ্যানাউন্সমেন্টের সঠিক বানানটা হচ্ছে ANN। অ্যানাউন্সমেন্ট, এন দুইটা হবে। অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা, তাহলে এটা হচ্ছে না। অ্যাসাসিনেশন না, এটা আত্মাহুতি, এটা হয় না, মানে হত্যা করা আর কি। তো এটা হয় না, এটা হচ্ছে এস দুইটা হবে, ডাবল এস। অ্যাসাসিনেশন, এস একটা মিসিং হয়েছে, এটা ভুল আছে। অ্যাগ্রেসিভও ভুল আছে। অ্যাগ্রেসিভটা হচ্ছে তোমার AGRESSIV, অ্যাগ্রেসিভ। তাহলে এই তিনটার একটা হচ্ছে না। এনিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা। ধ্বংস করা বা নষ্ট করা, এইটা মোটামুটি ঠিক আছে। তাহলে আমাদের এনিহিলেট, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার বা কারেক্ট স্পেলিং, সঠিক বানান। তো সঠিক বানান থেকে কিন্তু আমাদের পরীক্ষা অনেক প্রশ্ন আসে। তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন পড়ে রাখা উচিত, যাতে পরীক্ষা কমন পেতে পারো। 98। আচ্ছা, কলোকিয়াল। কলোকিয়াল শব্দের অর্থ জানো? যদি না জানো একটু লিখে রাখো। কলোকিয়াল মানে হচ্ছে কথাবার্তা বিষয়ক। কথাবার্তা বিষয়ক মানে কথোপকথন বিষয়ক বা কথার সাথে সম্পৃক্ত এমন বিষয়। প্রচলিত কথাবার্তা বা কথাবার্তা বিষয়ক ব্যাপার। কথাবার্তা বিষয়ক ব্যাপার, এটা সিনোনিম কোনটি? আমরা এ নম্বর অপশনে সিনোনিম পাচ্ছি। তোমরা জানো কনভারসেশন মানে তো জানো, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, তার সাথে এল। কনভারসেশনাল মানে হচ্ছে কথাবার্তা বিষয়ক, কথোপকথন বিষয়ক। সো আমাদের কলোকিয়ালের সিনোনিম হচ্ছে কনভারসেশনাল। বাকিগুলোর অর্থ যদি বলি, প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক, তারপরে ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী বা প্রচলিত, আর কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। তো আমাদের তিনটি অনন্য অর্থ প্রকাশ পেল, সেগুলোতে অ্যান্সার হওয়ার কথা না। তোমাদের অ্যান্সার হবে হচ্ছে কনভারসেশনাল, কলোকিয়াল, কনভারসেশন। আচ্ছা গেল। তারপরে প্রশ্নটা 99, এটাও বিপরীত শব্দ চেয়েছে। কি চেয়েছে দেখো, দ্য অপোজিট অফ ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইট যেটাকে আমরা বলে থাকি, উজ্জ্বল বা মেধাবী বা জাজ্জল্যমান। আচ্ছা, তো এটার কি চেয়েছে? অপোজিট চেয়েছে, মানে বিপরীত চেয়েছে। আচ্ছা, এর বিপরীত ডাল। ডাল মানে নিরস, বা তোমার নিরস বলতে পারো, বা যেটা হচ্ছে মলিন। হ্যাঁ, তো চেয়েছে বিপরীত শব্দ, তাহলে ব্রিলিয়ান্টের বিপরীত শব্দ হয় ডাল। এটাই আমাদের আনসার। 100 নম্বর প্রশ্নটায় কি চেয়েছে? বলেছে দ্য কারেক্ট ইউজ অফ দ্য ভার্ব হ্যাজ বিন মেড ইন। আচ্ছা, এগুলো বিশ্লেষণমূলক প্রশ্ন, বিশ্লেষণ করতে হবে।
বিশ্লেষণ করে তুমি যেটা বোঝো, এখানে কি বলেছে দেখো, প্রথম অপশনটা একটু পড়ি। বিশ্লেষণ করতে হবে নিচের কোনটায় ভার্ব সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। ফাইন, প্রথমটায় বলেছে দেখো হি ড্যাশ। আচ্ছা, হির পর অ্যাপোস্ট্রোফি এস থাকলে কি হতে পারে? ধরো হি অ্যাপোস্ট্রোফি এস, এটা হতে পারে হি ইজ অথবা হি হ্যাজ হতে পারে, দুটো একটা হতে পারে, তুমি কোনটা নিবা? তো এটা নিয়ে একটু মিলাও। প্রথমে নম্বর অপশনটা হি ইজ যদি বলো হি ইজ লস্ট, মানে সে হারাই গেছে। হ্যাঁ, এটা কোন কথা যে হি ইজ লস্ট, তো ইজ তো হবেই না। হি ইজ লস্ট, সে হারাই গেছে, হিজ কার, এটা হয় না। হি হ্যাজ অলওয়েজ লস্ট, সে সব সময় হারিয়েছে। দেখো অলওয়েজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে না, তাহলে যেহেতু অলওয়েজ আছে এবং এটা ইজ থাকলে মেলে না, হ্যাজ দিলেও মেলে না, তাহলে এটা বাদ। 2 নম্বর প্রশ্নে বলেছে হি ইজ অলওয়েজ লুজিং হিজ কার। আমরা যদি হির সাথে এখানে ইজ ধরি, তাহলে হি ইজ অলওয়েজ লুজিং, সে সব সময় হারাচ্ছে, মানে সে সব সময় হারিয়ে ফেলছে। হি ইজ কার কিস, মানে তার গাড়ির চাবি সব সময় হারাই আসতেছে। এটা একটা ভালো বাক্য, মোটামুটি এটা মিলছে যে অলওয়েজ মানে অলওয়েজ মানে কি, যে কাজটা সব সময় হয়, মানে পুনরাবৃত্তি, বারবার হয়। তো বারবার হয় মানে হচ্ছে কি চলমান কথা, কন্টিনিউয়াস কথা, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। সো এক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরতে পারি। যদি অলওয়েজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কিং ওয়ার্ড, তবে এই বাক্যে অলওয়েজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করছে, তাহলে বি নম্বরই আমাদের কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। সি নম্বরটা বলেছে দেখো হি হ্যাজ অলওয়েজ বিন লস্ট। এই বাক্যটা যদি আমি হ্যাজ ধরি, তাহলে এই বাক্যটা কখনোই হয় না যে হি হ্যাজ বিন লস্ট, সে হারিয়ে গিয়েছে, সেটা হয় না। হি হ্যাজ অলওয়েজ লুজ, তো এখানে যদি হ্যাজ বলে, এখানে তো ভি থ্রি বসানোর কথা বা আইএনজি বসানোর কথা ইজ ধরলে, তাহলে এটাও ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। তাহলে কারেক্ট আনসার দাঁড়াচ্ছে হি ইজ অলওয়েজ লুজিং হিজ কার কিস, সে সব সময় তার গাড়ির চাবিটি হারিয়ে ফেলছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে এটা একেবারে ঠিক আছে। ফাইন, এরপর 101 নম্বর প্রশ্নে আমরা কি সাজেশনটা রেখেছি দেখো। 101, দি প্রোনাউন এগ্রিজ উইথ ইটস অ্যান্টিসিডেন্ট ইন, মানে হচ্ছে প্রোনাউন এখানে নিচে কোন বাক্যটিতে প্রোনাউন সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। ভালো কথা, বিশ্লেষণমূলক প্রশ্ন, অবশ্যই বিশ্লেষণ করে পড়তে হবে। তো বিশ্লেষণটা করে আসো, কি বলেছে প্রথমে। আচ্ছা, ইচ অফ দ্য কোম্পানিজ, প্রত্যেকটা কোম্পানি। আচ্ছা, ইচ মানে কি জানো তো? ইচ মানে কি বলো? প্রত্যেক, প্রত্যেক, হ্যাঁ প্রত্যেক, এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা জানি এভরি, ইচ, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং এটা একটা জিনিসকে বা এক মানে সিঙ্গুলার, কিন্তু একটা ব্যক্তি, একটা বস্তু, একটা স্থানকে নির্দেশ করে থাকে। সো ইচ কিন্তু প্রতি, প্রতি মানে এক, তোমরা সবাই জানো প্রত্যেক বা প্রতি, তোমরা যখন গণিত করো বা অঙ্ক করো তাতেও কিন্তু তোমার প্রতি মানে জানো এক, তাহলে সিঙ্গুলার। ভালো কথা, তো সিঙ্গুলারের ক্ষেত্রে ইচের জন্য কি কি বসতে পারে? ইচের জন্য যদি ব্যক্তি হয় তো ব্যক্তির জন্য আমাকে হিজ বসাতে হতে পারে, যদি নারী বুঝায় তাহলে হার বসাতে হতে পারে, যদি বস্তু বুঝায় তাহলে ইটস বসানো যেতে পারে, যদি পসেসিভ মিন করে। হ্যাঁ, তো দেখো এখানে কি আছে আমরা পড়ি। প্রথমে বলেছে ইচ অফ দ্য কোম্পানিজ, ইচ অফ দ্য কোম্পানিজ অনেক মানে অনেকগুলো কোম্পানির প্রতিটি কোম্পানি, তার প্রতিটি মানে একটা একটা কোম্পানি। এখানে কিন্তু ভুলটা মানে করা যাবে না, এখানে কিন্তু অফের বাম পাশে কে সেই আমার বিবেচ্য। ইংরেজি বাক্যে সবসময় প্রিপোজিশনের বাম পাশে কি আছে সেইটাই দেখার বিষয়। তো এখানে প্রিপোজিশনের বাম পাশে রয়েছে ইচ, তো ইচ হচ্ছে আমার মূল সাবজেক্ট। ইচ যদি মূল সাবজেক্ট হয়, ইচের জন্য কি বসবে? দেখো প্রত্যেকটা ইচ রয়েছে, ভালো কথা। তো ইচের জন্য আমাকে প্রোনাউনটা এখানে দিয়েছে দেয়ার, তাহলে এটা ইনকারেক্ট, কারণ ইচের জন্য দেয়ার বসবে না। ইচ মানে প্রত্যেক, মানে একটা, প্রত্যেকটা কোম্পানি মানে একটা একটা কোম্পানি, তাহলে সিঙ্গুলার। তো সিঙ্গুলার যদি হয় দেয়ার বসবে না, দেয়ার মানে তাদের, এটা হবে না। বি নম্বরে ইটস বলেছে, আচ্ছা এটা আমরা ইটস, এটা ঠিক আছে, কারণ ইটস মানে প্রত্যেক একটা, আর ইটস হচ্ছে একটা, ঠিক আছে, এটা ঠিক আছে। সি নম্বর, ইচ অফ দিস কোম্পানিজ হ্যাড হিজ বুক, এখানে হিজ, এটাও ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার বলছে প্রত্যেকটা কোম্পানি, তো কোম্পানির কিন্তু কোম্পানি তো আর ব্যক্তি না, কোম্পানিটা বস্তু, তো সেক্ষেত্রে হিজ কথাটা হবে না, হিজ কথাটাও কিন্তু ইনকারেক্ট হয়ে যায়, কারণ কোম্পানিজ বলেছে। যদি বলতো ইচ অফ দ্য বয়েজ, প্রত্যেকটি ছেলে, সেই ক্ষেত্রে হিজটা কারেক্ট ছিল, বাট এখানে যেহেতু কোম্পানি বলেছে মানে হচ্ছে বস্তু বলেছে, সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে ইটটা কারেক্ট হয়। ডি নম্বর ইচের জন্য দেয়ার বলেছে, তো এটাও ইনকারেক্ট হয়, তো আমাদেরকে বি নম্বরই কারেক্ট অ্যান্সার হলো। কারণ হচ্ছে কি দেখো, ইচ অফ দিস কোম্পানিজ, প্রত্যেকটি কোম্পানি, হ্যাড ইটস বুকস অডিটেড, তাদের বইটাকে অডিট করেছে বা বইটাকে তারা পর্যবেক্ষণ করেছে। তো এখানে আমাদের বলেছে দ্য প্রোনাউন এগ্রিজ উইথ ইটস অ্যান্টিসিডেন্ট, কোনটায় কারেক্ট ভাবে অ্যান্টিসিডেন্ট এগ্রি করছে। আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি বি থেকে এগ্রি করছে, বাকিগুলোতে ভুল আছে। কোনগুলো ভুল আছে আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো।
এরপরে 102 নম্বর প্রশ্ন, এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজ, বাগধারা মুখস্থ রাখতে হয়। টু প্যাডেল ওয়ান্স ওন ক্যানো, অর্থাৎ ক্যানো, হ্যাঁ ক্যানো, আচ্ছা, নিজের সাইকেল নিজে চালানো, অর্থাৎ এটা হচ্ছে স্বাবলম্বী হওয়া, নিজের কাজ নিজে করা। টু প্যাডেল, তো প্যাডেল বানানটা একটু খেয়াল করতে হবে। সাইকেলে আমরা যে চালাই, সাইকেল চালাই, তো সাইকেলে কি করি আমরা, প্যাডেল করি। যে বস্তুটা প্রোপেল করে, মানে সামনে এগিয়ে নিয়ে যায়, তার প্রোপেলার বা হচ্ছে তোমার প্যাডেলার, যেটাকে আমরা বলে থাকি প্যাডেল করি যেটাই। তো প্যাডেল বানানটা হচ্ছে PADDLE, প্যাডেল। তো প্যাডেলের কোনটা অপশন হয়, বি নম্বর অপশনটা আমাদের কারেক্ট। টু প্যাডেল ওয়ান্স ওন কেন, মানে হচ্ছে তার নিজস্ব সাইকেল নিজে চালানো, অর্থাৎ এটাই আমার কারেক্ট অ্যান্সার। বানানটা একটু খেয়াল রাখতে হবে, প্যাডেল করা অর্থাৎ নিজের কাজ নিজে করা। 103, a tag question is a short question added dash at the end of the positive or negative statement. ট্যাগ কোশ্চেন হচ্ছে একটা নেগেটিভ বা মানে পজিটিভ স্টেটমেন্টের পরে যুক্ত হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা জানো কিনা, অ্যাড এর পর সবসময় টু বসে। অ্যাড টু মানে হচ্ছে যোগ করা, মুখস্থ রাখবা, এটা সেভ করে রাখতে পারো যে তোমরা জানো হয়তো। অ্যাড টু মানে যোগ করা, তাহলে দেখো যোগ করা ইংরেজি কি, অ্যাড টু। দেখেন সঠিক প্রিপোজিশন কোনটা বলবো, সঠিক প্রিপোজিশন হচ্ছে টু। তাহলে a tag question is a short question added to at the end of a কি বলছে, পজিটিভ আর নেগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ কোনো হ্যাবোধক বা নাবোধক বক্তব্যের শেষে এই তোমার ট্যাগ কোশ্চেনটা যুক্ত হয়। 104, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং বা শব্দার্থ থেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে ইওর হ্যান্ড রাইটিং, তোমার হাতের লেখা, ইজ ড্যাশ, তোমার হাতের লেখা হয় ড্যাশ। এখানে অপশনগুলোর অর্থ পড়ি। ইললিগাল, ইললিগাল মানে অবৈধ, অবৈধ, অবৈধ গেল। এলিজেবল মানে হচ্ছে যোগ্য, সবাই খেয়াল করো, এলিজেবল মানে হচ্ছে যোগ্য। ইলেজিবল, লেজিবল মানে স্পষ্ট, ইললেজিবল মানে অস্পষ্ট, অস্পষ্ট। আর লেজিবল মানে স্পষ্ট। আর ইনএক্সাক্ট মানে হচ্ছে, ইনএক্সাক্ট মানে হচ্ছে তোমার কি বলা যায়, অনুপযুক্ত বা ভুল, এক কথায় ভুল। তাহলে দেখো কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ ইললেজিবল মানে অস্পষ্ট, এটাই তোমার সঠিক কারেক্ট অ্যান্সার হতে পারে। লেজিবল মানে স্পষ্ট, ইললেজিবল মানে হচ্ছে অস্পষ্ট, তাহলে ইওর হ্যান্ড রাইটিং ইজ ইললেজিবল, তোমার হাতের লেখা অস্পষ্ট। তারপরে আমরা দেখি 105 নম্বর প্রশ্নে আবার একটা বিশ্লেষণমূলক প্রশ্ন দিয়েছে, একটু বিশ্লেষণ করতে হবে। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি বাছাই করো। আসলে আমাদেরকে এখানে একটু বিশ্লেষণ করে শব্দ বাক্যটির অ্যান্সার করতে হবে। কি বলেছে, বাক্যগুলো পড়ি। বলেছে হ্যাভিং অ্যারাইভড লেট ফর প্র্যাকটিস, প্র্যাকটিসের জন্য লেটে উপস্থিত হওয়ার কারণে বা হয়ে এ রিটেন এক্সকিউজ ওয়াজ নিডেড। দেখো খেয়াল করে, এটাকে ড্যাংলিং মডিফায়ার বলা হয়। ড্যাংলিং মডিফায়ার জিনিসটাকে আমি বলি, যদি এত মানে কঠিন কথা বলি, ড্যাংলিং মডিফায়ার্স তোমাদের কাছে বুঝতে অসুবিধা হতে পারে। তোমরা মনে রাখবা যে এই হ্যাভিং প্লাস V3 বাক্যের প্রথমে থাকলে আমরা দেখব এই হ্যাভিং প্লাস V3টা আমার কমার পরের অংশের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের সাথে আমরা অর্থটা মিলিয়ে দেখব, অর্থটা মেলে কিনা। তাহলে আমরা দেখব সঠিক বাক্যটি আমরা পেয়ে যাব। আসলে দেখো আমরা হ্যাভিং এর পরে কি আছে, হ্যাভিং অ্যারাইভড মানে পৌঁছে, অর্থাৎ পৌঁছানোর পরে, লেটে পৌঁছানোর পরে বা কারণে, ফর প্র্যাকটিস এ রিটেন এক্সকিউজ ওয়াজ নিডেড। আচ্ছা দেখো তো ডান পাশের সাবজেক্ট হচ্ছে এ রিটেন এক্সকিউজ, একটি লিখিত কি অজুহাত, এক্সকিউজ অজুহাত বা এক্সকিউজ, হ্যাঁ অজুহাত বলতে পারো, একটি লিখিত অজুহাত ওয়াজ নিডেড। আচ্ছা দেখো এখানে সাবজেক্ট হচ্ছে লিখিত অজুহাত, তো লিখিত অজুহাত তার মানে পৌঁছাতে পারে না, তো এই কথাটা ভুল হচ্ছে। লিখিত অজুহাত রিচ মানে অ্যারাইভ করে নাই বা হাজির হয় নাই, এটা ব্যক্তি হলে ঠিক ছিল, তাহলে এটা কিন্তু ইনকারেক্ট হয়ে গেল, এটা মিললো না। তাহলে বিদাক মিলেই আমরা কি বলেছে, হ্যাভিং অ্যারাইভড, ভালো কথা। আমরা ডান পাশের সাবজেক্টটা ধরি, সাবজেক্টে রয়েছে দ্য টিম ক্যাপ্টেন। আচ্ছা দেখো এইটা কিন্তু ঠিক আছে, তাই না? এটা খেয়াল করো, এটা কিন্তু ঠিক আছে, কারণ কি তোমার হ্যাভিং প্লাস V3 আছে মানে পৌঁছানো, এবং ডান পাশে আছে ব্যক্তি, তাহলে এটা ঠিক আছে, এটা মিলছে, আমরা এটা সিরিয়ালে রাখলাম। এরপর দেখো হ্যাভিং অ্যারাইভড, ভালো কথা, ডান পাশে কি দিতেছে, নিড দি, এটা তো কোনো কথাই না, মানে সাবজেক্টই আসে না এখানে, তাহলে এটা তো আরো মানে খুব ভালোভাবে বাদ। আচ্ছা দুই নম্বর বলেছে হ্যাভিং অ্যারাইভড লেট অ্যান অ্যাপ্লিকেশন, ডান পাশে বলেছে অ্যান অ্যাপ্লিকেশন, অ্যান অ্যাপ্লিকেশন একটা বস্তু, এই অ্যাপ্লিকেশন অ্যারাইভ করতে পারে না, অ্যারাইভ একটা ব্যক্তি করতে পারে, তাহলে আমাদের ডি নম্বরও ইনকারেক্ট হয়ে গেল। তাহলে কারেক্ট আনসারটা কি দাঁড়াচ্ছে, বি নম্বর, কারণ হ্যাভিং অ্যারাইভড
লেট, দেরি করে হাজির হওয়ার জন্য, ফর প্র্যাকটিসে দেরি করে হাজির হওয়ার জন্য দ্য টিম ক্যাপ্টেন নিডেড আর রিটেন এক্সকিউজ, টিম ক্যাপ্টেনের একটি লিখিত এক্সকিউজ দরকার। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা মিলে যাচ্ছে, ব্যক্তির জন্য আমাদের যে মডিফায়ার্সটা ঠিকভাবে মিলে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয় নিয়মগুলো, এই যে টুকিটাকি নিয়ম রয়েছে, এই নিয়মগুলো তো অবশ্যই সূত্র আকারে পড়তে হয়। এর জন্য অনলাইন প্রাইভেটে তোমরা ভর্তি হতে পারো। অনলাইন প্রাইভেটে ভর্তির জন্য কিছু তথ্য তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই। তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও, তাহলে তোমাদের টপিক ওয়াইজ কোর্সটিকে কমপ্লিট করার সুযোগ রয়েছে। তো অনলাইন প্রাইভেট ব্যাচে তোমাদের যে ইগুলো রয়েছে, মানে তথ্যগুলো রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট ব্যাচে। ক্লাস হবে তোমার লাইভে, স্মার্ট বোর্ড দ্বারা, এই যে স্মার্ট বোর্ডে যেভাবে ক্লাস নিচ্ছি সেভাবে লাইভে তোমাদের ক্লাস নেওয়া হবে। তোমাদের যে প্রশ্ন পাবো সেই প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। আর 3 নম্বর কথা হচ্ছে, লাইভ শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তাই মিস হয়ে গেলে তোমার কোনো টেনশন নেই, তোমার যদি তোমার মতো করে তুমি পরবর্তীতে সেটা দেখে নিতে পারবে। চতুর্থ কথা হচ্ছে, মোট লাইভ ক্লাস হবে 30টি, এবং এই 30টি লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তোমার কোর্সটিকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু সময় অল্প। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংলিশ যে কোর্সটা, তুমি যদি একটু খাটো, 30টা ক্লাসের মধ্যে যথেষ্ট। তবে 30টি লাইভ ক্লাস শুধু আমার সূত্র বা সাজেশনস এর উপর, তবে এর সাথে সাথে পরীক্ষা তো থাকবেই, তার মানে ক্লাস কিন্তু আরো বেশি হবে। মানে পরীক্ষা যদি তুমি ধরো, পরীক্ষাগুলো হবে। 5 নম্বর কথা হচ্ছে, আমি শুধু ইংরেজি পড়াই, আমি অন্য কোনো সাবজেক্ট পড়াই না। ষষ্ঠত কথা হচ্ছে, আমাদের কোর্স ফি 300 টাকা। তোমরা 300 টাকায় 30টি ক্লাসের মধ্যেই তোমরা তোমাদের কোর্স কমপ্লিট করতে পারবে। সাথে তোমাদের পরীক্ষা তো আছেই, পরীক্ষার আগ পর্যন্ত আশা করি তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। আচ্ছা, তো সপ্তাহে আমরা 5 দিন ক্লাস করব, যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি সময়ে। প্রতিদিন রাত 9টায় আমরা ক্লাসগুলো করব। তো তোমরা যারা ভর্তি হতে চাও, ভর্তি কনফার্ম করতে কোর্স ফি সেন্ড মানি করে আমাকে স্ক্রিনশট পাঠাতে পারো, অথবা লাস্ট ডিজিটটা বলতে পারো। আমাদের টাকা পাঠানোর নম্বর হচ্ছে, তোমার বিকাশ নম্বর তুমি দেখতে পাচ্ছ, বা নগদ নম্বর দেখতে পাচ্ছ, রকেট নম্বর দেখতে পাচ্ছ। তো তুমি ভর্তি হওয়ার আগে আমার সাথে একটু যোগাযোগ করে কনফার্ম করো, আবার টাকা পাঠিয়ে তোমরা দিয়ে মানে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই, আগে একটু আমার সাথে যোগাযোগ করো। তো যোগাযোগ করার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে SMS করো। তারপরে আমি তোমাকে রিপ্লাই দেবো, এবং তুমি তারপরে কনফার্ম হয়ে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে যদি দাও, তো তোমাকে আমি আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে এনরোল করে নিব। এই হচ্ছে আমাদের কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে আসো ছিলে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে, তোমরা প্লিজ এই ক্লাসটিকে একটু যদি লাইভ, মানে এই ক্লাসটিকে যদি একটু শেয়ার করে দাও, তাহলে কৃতজ্ঞ থাকবো। অনেকেই কানেক্টেড হতে পারবে, এবং আমাদের ক্লাসগুলো আরো বেশি প্রাণবন্ত হবে ইনশাল্লাহ। আর যারা নতুন আছো, যারা ইউটিউব থেকে দেখছো, তাদেরকে বলবো তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকটাকে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেবো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, এবং তোমাদের অনলাইন এই প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হতে চাও, তারা অতি সত্বর যোগাযোগ করো। তোমাদের ভালো হোক, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, এবং তোমরা তোমাদের প্রত্যাশিত সাবজেক্টে চান্স পাও, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।